একটি ছেলে যে 14 বছর ধরে একবারও নিজের দোষ স্বীকার করেনি, এমনকি ফাঁসির দড়ি গলায় পড়ার আগের মুহূর্তেও চিৎকার করে বলতে থাকে, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। তবুও তাকে ফাঁসি দেওয়া হয়। সত্যিই কি সে অপরাধী ছিল, নাকি শুধুমাত্র গরিব হওয়ার কারণে তাকে ফাঁসিতে ঝুলতে হলো? এইসব প্রশ্ন আজও রয়ে গেছে। কি ঘটেছিল সেই দিন, সব কিছু জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালটা ছিল 1990। কলকাতার ভবানীপুরে পদ্মপুকুর রোডে আনন্দ অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে এক পরিবার বসবাস করত। পরিবারটির কর্তা ছিলেন নাগরদাস পারেখ, যিনি একজন গুজরাটি ব্যবসায়ী এবং সোনা ব্যবসার কারণে কলকাতাতেই থাকতেন। তার স্ত্রী যশোমতী পারেখ এবং তাদের দুই সন্তান ভবেশ পারেখ এবং হেতল পারেখও সেখানেই থাকত। হেতল পড়াশুনো করত পাশের ইউল্যান্ড গোল্ডস্মিথ স্কুলে। একদিন হেতল স্কুল থেকে ফিরে তার মাকে জানায়, আমাদের অ্যাপার্টমেন্টের গার্ড আমাকে স্লেজিং করছে। কিছুদিন পর হেতল আবার জানায় যে ওই গার্ড তাকে পুনরায় উত্ত্যক্ত করছে এবং সিনেমা দেখতে যাওয়ার জন্য ফোর্স করছে। হেতলের মা এই ব্যাপারটি তার স্বামী নাগরদাস পারেখকে জানায়। এরপর নাগরদাস পারেখ সোসাইটির সদস্যদের কাছে গার্ডটির বিরুদ্ধে অভিযোগ জানায়। আর গার্ডটির নাম কি ছিল জানেন? গার্ডটির নাম ছিল ধনঞ্জয় চ্যাটার্জি। সোসাইটির সিদ্ধান্ত অনুযায়ী ধনঞ্জয়কে আনন্দ অ্যাপার্টমেন্ট থেকে বদলি করে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হয়। 5ই মার্চ 1990 সালে ধনঞ্জয়কে নূতন অ্যাপার্টমেন্টে ডিউটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে সেখানে না গিয়ে আবার আনন্দ অ্যাপার্টমেন্টেই ফিরে আসে। তার ডিউটির সময় ছিল সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। সেদিন পারেখ পরিবারের সদস্যরা তাদের কাজকর্মে বাইরে ছিল। হেতলের মা বাড়িতে ছিলেন এবং হেতল স্কুলে ছিল। সেদিন হেতলের পরীক্ষা ছিল এবং সে 1টার দিকে পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরে আসে। বিকাল 5টার সময় হেতলের মা পাশের মন্দিরে পুজো দিতে যান। তখন হেতল বাড়িতে একা ছিল। ধনঞ্জয় তখন আরেক গার্ডকে জানায় যে তাকে 3য় তলায় যেতে হবে, কারণ সে মালিককে ফোন করে জানাবে যে শীঘ্রই নূতন গার্ডটি জয়েন দেবে। 3য় তলাতেই হেতলের ফ্ল্যাট ছিল। লিফটের সাহায্যে ধনঞ্জয় 3য় তলায় পৌঁছায়। এদিকে ধনঞ্জয়ের কর্মরত কোম্পানির একজন সদস্য জানতে চায় নূতন গার্ডটি যোগ দিয়েছে কিনা। ধনঞ্জয় জানায় যে নূতন গার্ড এখনও আসেনি, ধনঞ্জয়ের বদলে ডিউটি করছে অন্য কেউ। এই খবর শুনে কোম্পানি ধনঞ্জয়কে ডেকে পাঠায়। তখন সময় হয়েছিল 5:45। ধনঞ্জয় তখন 3য় তলায়। ডাক শুনেই সে ব্যালকানি থেকে মুখ বাড়িয়ে জানায় শীঘ্রই আসছি। নিচে নেমে কোম্পানির সদস্যদের সাথে দেখা করে ধনঞ্জয় জানায় সে ব্যক্তিগত কিছু কারণে নূতন ডিউটিতে জয়েন করতে পারেনি, পরের দিন থেকেই সে কাজে যোগ দেবে। এদিকে হেতলের মা মন্দির থেকে ফিরে আসেন এবং নিজের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজাতে থাকেন। তিনি জানতেন হেতল ঘরেই আছেন, কিন্তু অনেকক্ষণ বেল বাজানোর পরেও যখন দরজা খোলেনি, অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি। অবশেষে দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনি দেখতে পান হেতলের শরীর রক্তমাখা, শরীরের বিভিন্ন স্থানে ক্ষত। দ্রুত একজন পার্শ্ববর্তী ডাক্তারকে ডাকা হয়, কিন্তু ডাক্তার এসে হেতলকে মৃত ঘোষণা করেন। প্রায় 3 ঘন্টা পর নাগরদাস পারেখ পুলিশের কাছে এফআইআর দায়ের করেন এবং পরের দিন থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের শুরু থেকেই ধনঞ্জয়ের প্রতি সন্দেহ হয়। 7 দিন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে 12ই মার্চ পুলিশ ধনঞ্জয়কে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধনঞ্জয়ের বাড়ি থেকে সেদিনের পরিহিত জামা কাপড় এবং নাগরদাস পারেখের একটি ঘড়ি, যা খুনের দিন চুরি হয়ে গিয়েছিল, তা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের সময় ধনঞ্জয় দাবি করে, আমি নির্দোষ। 5ই মার্চ আমি পারিবারিক অনুষ্ঠানের জন্য বাড়ি ফিরেছিলাম। কেস কোর্ট পর্যন্ত পৌঁছায়। সরকারি কোনো প্রমাণ না পেলেও ধনঞ্জয়ের পরিহিত জামা কাপড় এবং চুরি হওয়া ঘড়ি, এছাড়াও হেতলের মায়ের বিভিন্ন বয়ান, যেমন ধনঞ্জয়ের স্লেজিং করার অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট ধনঞ্জয়কে ফাঁসির সাজা দেয়। এরপর সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে। 14 বছর জেলে কাটানোর পর 2004 সালের 25শে জুন ধনঞ্জয়ের ফাঁসির দিন নির্ধারণ করা হয়। তখন রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম। ধনঞ্জয়ের ফাঁসি আটকানোর আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছায় এবং তিনি 25 তারিখে ফাঁসি স্থগিত করেন। তবে পরের দিন থেকেই সেই ধনঞ্জয়ের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হয়। সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ফাঁসির দাবিতে প্রচুর আন্দোলন করেন। আন্দোলন ক্রমশ জোরদার হতে থাকে। 15ই আগস্ট 2004 সালের ভোর 4টায় কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে ধনঞ্জয়কে ফাঁসি দেয় জল্লাদ নাটা মল্লিক। মৃত্যুকালে ধনঞ্জয়ের বয়স ছিল 39 বছর। এর মধ্যেই পারেখ পরিবার গুজরাটে ফিরে যান এবং মিডিয়া ও আদালতের কাছে ধনঞ্জয়ের মামলা বন্ধ হয়ে যায়। তবে এখন আপনি কি ভাবছেন?
ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গেছে আর এই কাহিনী এখানেই শেষ হয়ে গেছে? না, এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়নি। কিছুদিন পর এক নূতন অধ্যায় শুরু হয় এই কাহিনীর। ধনঞ্জয়ের পক্ষে নূতন বিতর্ক শুরু হয়। ফাঁসির দড়ি গলায় পড়ার আগে পর্যন্ত ধনঞ্জয় বারবার চিৎকার করে বলেছিল, আমি নির্দোষ, আমি নির্দোষ। আমরা আজ পর্যন্ত যত অপরাধীর কথা শুনেছি, বেশিরভাগ অপরাধী কিন্তু তাদের অপরাধ নিজের মুখে স্বীকার করে। কিন্তু ধনঞ্জয় 14 বছরে একবারও বলেনি যে সে খুন করেছে, বরং সে সবসময় দাবি করেছে আমাকে ফাঁসানো হয়েছে। ফাঁসির কয়েক বছর পর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটের দুজন গবেষক এই মামলার বিশ্লেষণ শুরু করেন। তারা কিছু নূতন তথ্য সামনে আনেন। হেতেলের পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় হেতেলের সাথে হামলাকারীর টানাপোড়েন হয়েছিল এবং হেতেলের পুরো শরীর রক্তমাখা ছিল, কিন্তু ধনঞ্জয়ের কাপড় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সেখানে কোনো রক্তের দাগ ছিল না, এমনকি ধনঞ্জয়ের শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না। আরও একটি চমকপ্রদ তথ্য হলো হেতেলের শরীরে ধনঞ্জয়ের কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। হেতেলের শরীরে 21টি ছুরির আঘাত ছিল, কিন্তু কোর্টে কোনো খুনের বর্ণনা পেশ করা হয়নি। প্রথম সাক্ষী ছিলেন দ্বিতীয় গার্ড, যিনি নিচ থেকে ধনঞ্জয়কে ডেকে দেন এবং ধনঞ্জয় উপর থেকে তার ডাকে সাড়া দেয়। কিন্তু আরও এক সাক্ষী লিফটম্যান জানিয়েছিলেন যে তিনি সন্ধ্যা 6টার দিকে ধনঞ্জয়কে লিফটের নিচে নামতে দেখেছিলেন, কিন্তু উপরে উঠতে দেখেননি। দুইজন সাক্ষীর বক্তব্যে কোনো মিল পাওয়া যায়নি। দ্বিতীয় গার্ড বলেছিলেন ধনঞ্জয় 3rd ফ্লোর থেকে নিচের দিকে তাকিয়ে তার ডাকে সাড়া দিয়েছিল, কিন্তু 3rd ফ্লোরের লোহার রেলিং থেকে নিচের দিকে মুখ দেখানো প্রায় অসম্ভব। ধনঞ্জয়ের বক্তব্য অনুযায়ী সে 2টোর সময় ডিউটি শেষ করে সিনেমা দেখতে যান এবং পরে গ্রামের বাড়িতে ফিরে আসেন। তার ধারণা ছিল না যে তার ডিউটি পরিবর্তন করা হয়েছে, তাই সে পুনরায় আনন্দ অ্যাপার্টমেন্টে ডিউটি করতে আসে। সে দাবি করে সে আদৌ 3rd ফ্লোরে ওঠেনি, ফোন করা তো দূরের কথা। হেতেলের মায়ের মতে তিনি 5:20 মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু লিফটম্যানের মতে সময় ছিল 4:10। সকলের বয়ান অনুযায়ী ধনঞ্জয় 5:25 3rd ফ্লোরে উঠেছিল এবং 5:45 নেমে আসে। এই পুরো ঘটনা ঘটাতে ধনঞ্জয়ের মাত্র 20 মিনিট সময় লেগেছিল। ধনঞ্জয় কেন হত্যার পরেও তার কাপড়গুলো এতদিন সংরক্ষণ রেখেছিল, তা একটি বড় প্রশ্ন। যদি ধনঞ্জয় সত্যিই ধর্ষক হতো, তবে সে নিশ্চয়ই জানতো যে এই জামাকাপড় তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হতে পারে। সেক্ষেত্রে সে জামাকাপড়গুলি ধ্বংস করত এবং অন্য কোনোভাবে লুকানোর চেষ্টা করত। কিন্তু কেন সে এমনটা করেনি, তা নিয়ে সংশয় থেকে যায়। ফরেন্সিক প্রমাণ অনুসারে ধনঞ্জয়ের আন্ডারগার্মেন্টসে স্পামের কিছু প্রমাণ পাওয়া গেলেও ডিএনএ টেস্ট করা হয়নি। ঘটনাস্থলে পাওয়া রক্তের সঙ্গে ধনঞ্জয়ের রক্তের কোনো মিল পাওয়া যায়নি। পোস্টমর্টম রিপোর্টে যৌন সম্পর্কের কথা উল্লেখ ছিল, কিন্তু ধর্ষণের বা জবরদস্তি কোনো প্রমাণ ছিল না। আরেকটি প্রশ্ন হলো, যদি হেতেলের ধনঞ্জয়ের প্রতি কোনো অভিযোগ থেকে থাকে, তবে কেন সে ধনঞ্জয়কে তার রুমে ঢুকতে দিল? কেন সে চিৎকার করলো না? আরও একটি বড় প্রশ্ন হলো, যখন হেতেলের মা রুমে আসে তখন রুমটি ভেতর থেকে বন্ধ ছিল। ধনঞ্জয় কিভাবে বাইরে বের হলো? হেতেলকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, তাহলে সে কিভাবে দরজা বন্ধ করলো? যে গার্ড ধনঞ্জয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, মার্ডারের কিছুদিন আগে ধনঞ্জয় তার নামে সুপারভাইজারের কাছে অভিযোগ করেছিল। আদালতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি আলোচিত হয়নি। ধনঞ্জয়ের পিতা জানিয়েছিলেন যে তারা গরিব হওয়ায় তাদের ছেলেকে ফাঁসানো হয়েছে, এমনকি তাদের কোনো ভালো উকিলও দেওয়া হয়নি। অফিসিয়াল কাহিনী অনুসারে হেতেলের মা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু তিনি তো আগেই মৃত ছিলেন। তাহলে কেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল? কেন পুলিশকে 3 ঘন্টা পর খবর দেওয়া হলো? সাধারণত কোনো ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশকে খবর দেওয়া হয়। কেস চলাকালীন হেতেলের মা অনেকবার ট্রায়ালে হাজির হয়নি এবং কলকাতা শহর ছেড়ে দেন। এরপর হেতেলের পিতা এবং ভাইও শহর ছেড়ে চলে যান। এই সব কিছুর সত্ত্বেও অনেকেই বলবেন হয়তো ধনঞ্জয়ই দোষী ছিল। এটা ঠিক যে ধনঞ্জয়কে সম্পূর্ণ নির্দোষ বলা যায় না, হয়তো সেই দোষী ছিল। তবে একবার ভেবে দেখা উচিত যে বিচার ব্যবস্থা মানুষের তৈরি, ভগবানের নয়। তাই এটি সবসময় নির্ভুল হবে না। মিথ্যা এবং সত্যের ধারণা মানুষের তৈরি। আইন চলে প্রমাণের ভিত্তিতে, বিচারক রায় দেন। আইন অন্ধ হতে পারে, কিন্তু বিচারক নন। ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে এখনও অনেক মতভেদ রয়েছে। তার বিরুদ্ধে আদালতে যেসব প্রমাণ পেশ করা হয়েছিল সেগুলি ছিল পরোক্ষ, অর্থাৎ কেউ ধনঞ্জয়কে সরাসরি ধর্ষণ বা খুন করতে দেখেনি। ধনঞ্জয়ের কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রমাণ মেলেনি। ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল তার জামার কিছু অংশ এবং হেতেলের পিতার ঘড়ি, যা ধনঞ্জয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের মতে ধনঞ্জয়ের বিরুদ্ধে চরম অবিচার হয়েছে। ধনঞ্জয়ের অপরাধের কারণে 14 বছর কারাদণ্ড কাটানোর পরেও তাকে ফাঁসি দেওয়া হলো, অর্থাৎ তাকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া হয়েছিল। আপনার কি মনে হয় আসল খুনি কে? ধনঞ্জয় কি সত্যিই ট্রান্সফার পাওয়ার পরেও আনন্দ অ্যাপার্টমেন্টের ডিউটিতে এসেছিল? তাহলে কি সে মিথ্যা বলছে? হয়তো সে সেদিন ফোন করার অজুহাতে হেতেলের ঘরে প্রবেশ করেছিল এবং কোনো আক্রোশে হেতেলকে খুন করেছিল। অথবা যশোমতী পারেখ পুলিশকে মিথ্যা বলেছে এবং ধনঞ্জয়ের বিরুদ্ধে পাওয়া প্রমাণগুলো সব সাজানো। নাকি ধনঞ্জয়ের বদলে অন্য কেউ সেই ফ্ল্যাটে ঢুকেছিল? ধনঞ্জয় এবং তার পরিবারের মধ্যে কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার এবং পারেখ পরিবার আসল খুনিকে বাঁচানোর চেষ্টা করছে এবং ধনঞ্জয়কে ফাঁসানোর চেষ্টা করছে। আপনার কি মনে হয় আসল খুনি ধনঞ্জয় নাকি অন্য কেউ? আপনার মতামত অবশ্যই জানাবেন। ধনঞ্জয়ের এই কেস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে রাইট টু লাইফ নামে একটি ডকুমেন্টারি দেখতে পারেন, যা ইউটিউবে ফ্রিতে পাওয়া যায়। এছাড়াও 2017 সালে মুক্তি পাওয়া ধনঞ্জয় সিনেমাটিও দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে।